গুড ইভিনিং স্টুডেন্ট, আমি সাদিক। তোমাদের সাথে আবার জিকে ক্লাসে আমরা উপস্থিত হয়েছি আজকে আমাদের ইমতিয়াজ স্যারের ম্যাথ ক্লাস ইউটিউব চ্যানেলে। তোমরা সবাই ক্লাসটা খুব মনোযোগ সহকারে দেখো। আসন্ন যে সমস্ত এক্সামগুলো আমাদের সামনে আসতে চলেছে, মিসলেনিয়াস, ক্লার্কশিপ বা ডাব্লিউবিবির বিভিন্ন এক্সামগুলো, ইভেন ডাব্লিউবিসিএস পরীক্ষার জন্য তোমাদের এই জিকেগুলো অনেক বেশি উপকারী হবে। এবং প্রত্যেকটা জিকে ক্ষেত্রে তোমরা ক্লারিফিকেশন পাবে, কেন উত্তরটা এটা হবে, কেন অন্যগুলো হবে না। এর সাথে সাথে সাপ্লিমেন্টারি যে সমস্ত আরো বেশি আমাদের পরীক্ষা আসতে পারে এরকম জিনিসগুলোকে আমরা প্রশ্নে আলোচনা করব। তোমরা প্রত্যেকে ক্লাসটা দেখো। ক্লাস দেখলেই তবে বুঝতে পারবে ক্লাসের মান কেমন হচ্ছে। দেখো, তোমাদেরকে আজকে আমাদের জিকে মিক্স 3 নম্বর ক্লাসে তোমরা আছো। তোমাদেরকে আমি গতকালকে একটা ভিডিও বার্তা দিয়েছিলাম, ছোট্ট একটা ভিডিও বার্তা। তার মধ্যে অনেকের ক্লিয়ারিটি আসেনি বা অনেকেই বুঝতে পারোনি, কারণ নর্মাল একটা ভিডিও বার্তা ছিল। তো আমি 4 জুলাইয়ের সেই সমস্ত ইম্পর্টেন্ট ডেটগুলো আজকে আমি 5 জুলাই আমি পুরোপুরিভাবে ক্লিয়ার করে দিচ্ছি, এবং প্রত্যেকটা ডেট কিন্তু আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তারপর আমরা আমাদের ক্লাসের মধ্যে আসবো। দেখো, আজকে প্রথম জিনিসটা আমরা কি, প্রশ্নটা কি সেটা আমরা দেখি। 4 জুলাইয়ের কথা তোমাদের বলেছিলাম। 1776 সালে আমেরিকা যুক্তরাষ্ট্র স্বাধীনতা প্রাপ্তি পেয়েছিল। তোমরা জানো এই আমেরিকা যুক্তরাষ্ট্র ইংল্যান্ডের অধীনে ছিল। 1776 সালে আমেরিকা যুক্তরাষ্ট্র 4 জুলাই স্বাধীনতা পায়, কিন্তু স্বাধীনতা পেলেও সেটা পাকাপাকি ভাবে বা সম্পূর্ণ গ্যারান্টেড কিন্তু 1776 সালে হয়নি। এটা হয়েছিল আরো 7 বছর পর, অর্থাৎ 1783 সালে। এটাও জেনে রাখো, পরীক্ষায় প্রশ্ন দিয়েছে যে আমেরিকার স্বাধীনতা গ্র্যান্টেড কত সালে হয়েছিল। 1783। 1783, 1783 সালে। তোমরা যারা ক্লাসটা শুনছো, অনেক সময় হয়তো অনেক কিছু আমি লিখছি না, কারণ লেখা সম্ভব হবে না তাড়াতাড়ি বলার জন্য। একটু যারা যারা শুনছো তারা তাড়াতাড়ি করে সেটাকে খাতায় নোট ডাউন করে নেবে। ঠিক। তারপরে দেখো, যেটা বলছিলাম, তাহলে 1783 সালে আমেরিকা কি করছে, আমেরিকাকে স্বাধীনতার গ্যারান্টি পত্র দেওয়া হচ্ছে। এবারে আমার প্রশ্ন, 1776 সালে ইন্ডিয়ান হিস্ট্রিতে কি এমন জিনিস ঘটেছিল স্যার? আমাকে তো এর পাশাপাশি ইন্ডিয়ান হিস্ট্রি জানতে হবে। সেই সময় কে ছিল একটু ভাবো। ওয়ারেন হেস্টিংস ছিল। তাহলে ওয়ারেন হেস্টিংস যদি সেই সময় থেকে থাকেন, তাহলে 1776 সালে ওয়ারেন হেস্টিংস গঠন করছেন আমিনি কমিশন। আবারও বলছি, আমিনি কমিশন গঠন করছে এই ওয়ারেন হেস্টিংস। এখানে একটা জিনিস বলার আছে। তোমরা এই ওয়ারেন হেস্টিংস এর সময় আমাদের যে সমস্ত রেভিনিউ বা ট্যাক্সেস বা জমি জরিপের ক্ষেত্রে এক আমূল পরিবর্তন দেখবে। কারণ মনে রাখার বিষয়, আমি লিখে দিচ্ছি বিষয়গুলো। 1772 সালে, 1772, 1772 সালে ওয়ারেন হেস্টিংস গঠন করেছিলেন ইজারাদারি ব্যবস্থা বা পাঁচশালা বন্দোবস্ত। কি বললাম? ইজারাদারি। 1772 সালে ইজারাদারি বা পাঁচশালা বন্দোবস্ত, ইজারাদারি ব্যবস্থা। ঠিক। এই বন্দোবস্তায় 1777 সালে, 1777 সালে এর নাম হয়ে যায়, কি হয়ে যায়, একশালা বন্দোবস্তা। যেটা ইজারাদারি তার নাম ছিল পাঁচশালা। 5 টার্মস বা 5 বছর চলেছিল। ঠিক। 5 বছর পরের নাম হয়ে গেছিল একশালা বন্দোবস্তা। এই সমস্ত বন্দোবস্তার জন্য বা বন্দোবস্তার জন্যই কিন্তু কি করেছিল, এই আমিনি কমিশনকে আনা প্রয়োজন ছিল। তোমরা জেনে থাকবে এই পাঁচশালা বন্দোবস্তা, একশালা বন্দোবস্তা পরবর্তীতে আমরা কি হচ্ছে পেয়েছিলাম। 1789 সালে বাংলা এবং বিহারে, আবারও বলছি 1789 সালে বাংলা এবং বিহারে যেটা গিয়ে 10 শালা বন্দোবস্তা, এবং 1790 সালে উড়িষ্যাতে গিয়ে 10 শালা বন্দোবস্ত হচ্ছে, এবং 1793 সালে কর্নওয়ালিসের সময় এটাই হয়ে যাচ্ছে চিরস্থায়ী বন্দোবস্তা। এই বন্দোবস্তার পাশাপাশি আরো অনেক 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 আমাদের যেগুলো ছিল পরীক্ষার ক্ষেত্রে ইম্পর্টেন্ট। আমি সব বিস্তারিত বিষয় যাচ্ছি না, তাহলে মূল পড়াশোনা আসতে পারবো না, একটু দেরি হয়ে যাবে। দেখো, আর একটা কি হয়েছিল 4 জুলাই, খুব গুরুত্বপূর্ণ ডেট। দেখো, 1902 সালে স্বামী বিবেকানন্দ মারা যাচ্ছেন বেলুড়ে। 1902 সালে স্বামী বিবেকানন্দ মারা যাচ্ছেন বেলুড়ে। যেই স্বামীজির জন্ম ছিল 1863 সালে 12ই জানুয়ারি। 1863 সালে 12ই জানুয়ারি। তো 12ই জানুয়ারি আমরা কি ডেট পালন করে থাকি তোমরা জানো? 12ই জানুয়ারি আমরা পালন করে থাকি কি ডেট? জাতীয় যুব দিবস, ন্যাশনাল ইউথ ডে। তোমাদের জন্য আজকে প্রশ্ন রইল, ইন্টারন্যাশনাল ইউথ ডে কবে পালন করি? ইন্টারন্যাশনাল ইউথ ডে কবে পালন করে থাকি? আর একটা অবস্থান আমি বলেছিলাম, অপসূর অবস্থানের কথা। তোমরা জানো সূর্যকে কেন্দ্র করে পৃথিবী ঘুরে চলেছে। এই ঘোরার ক্ষেত্রে কি হয়, পৃথিবী থেকে সূর্যের দূরত্ব সবচেয়ে বেশি হয়, যেদিন বেশি হয় সেটা হচ্ছে অপসূর অবস্থান। সেটাকে আমরা বলি 4 জুলাই। কিন্তু
এবার একটা গুরুত্বপূর্ণ তোমাদের মজাদার বিষয় আমি শেয়ার করি। এই যে 4ঠা জুলাই কিন্তু প্রতি বছরের অপসূর অবস্থান ঘটে না। পৃথিবীর নিরেখে 4ঠা জুলাই ধরলেও আমাদের উপবৃত্তাকার কক্ষপথ, পৃথিবীর চাপ, মাধ্যাকর্ষণ শক্তি প্রভৃতির উপর ডিপেন্ড করে কোনো কোনো বছরে 1-2 দিনের হেরফের ঘটে। এবছরে আজকে অর্থাৎ 5ই জুলাই সকাল 10টা 6 অপসূর অবস্থান ঘটেছিল ভারতবর্ষের নিরিখে, অর্থাৎ ভারতবর্ষ থেকে পৃথিবীর সূর্যের দূরত্ব সবচেয়ে বেশি ছিল 15,20,00,000 কিলোমিটার। হিসেব মতো তাহলে এবছরে হয়েছে 5ই জুলাই ভারতবর্ষে, কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড ব্যাপী নয়। আবার আমরা এটা গিয়ে পরের বছর হয়তো 3রা জুলাই পাবো, তার পরের বছরে গিয়ে আবার হয়তো 5ই জুলাই পাবো, তার পরের বছরে গিয়ে আমরা 4ঠা জুলাই পাবো। এভাবে 1-2 দিনের হেরফের কিন্তু ঘটে, কিন্তু পরীক্ষায় আমাকে জানতে চাই অপসূর অবস্থান 4ঠা জুলাই। আশা করা যায় তোমাদের বিষয়টা ক্লিয়ার হয়েছে। এবার আমরা আমাদের আসি মূল প্রশ্নে। এখান থেকে কিন্তু প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট। দেখো আজকে প্রথম প্রশ্ন, যারা যারা আমার ক্লাস করছো একটু মন দিয়ে শুনবে। নাম্বার অফ কোশ্চেন ততটা গুরুত্বপূর্ণ নয়, কিন্তু প্রতিটা প্রশ্নের পোস্টমর্টম হওয়াটা গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা প্রশ্নের ইন ডিটেলস জানাটা গুরুত্বপূর্ণ, তাহলে একটা প্রশ্ন থেকে যে 100 প্রশ্ন তৈরি হয় সেটা তুমি নিজেই শিখে যাবে। দেখো আজকে আমাদের প্রথম প্রশ্ন কি বলছে। মার্শ কুমির সংরক্ষণ সুন্দরবনের কোথায় অবস্থিত? দেখো এটা একটা কুমির সংরক্ষণ কেন্দ্র সুন্দরবনে অবস্থিত। মার্শ কুমির বলছি, এটা সুন্দরবনের কোথায়? প্রত্যেকটা জায়গা দক্ষিণ 24 পরগনার মধ্যেই পড়ছে, সুন্দরবনের কাছাকাছি পড়ছে। অপশন গুলো দিয়েছে দেখো, সজনেখালি, বকখালি, কলস আইল্যান্ড এবং ভগবতপুর। মনে রাখবে এই সঠিক আনসারটা হবে অপশন ডি, ভগবতপুর। অপশন ডি, ভগবতপুর। আগের দিন আমি সুন্দরবনকে নিয়ে বলেছিলাম, একটু ভালো করে দেখো এই সুন্দরবন ওয়ার্ডটা। তোমরা যারা যারা ভিডিওটা দেখোনি অবশ্যই দেখে নেবে। সুন্দরবন টাইগার রিজার্ভ কত সালে পাচ্ছে, সুন্দরবন ন্যাশনাল পার্ক কত সালে পাচ্ছে, সুন্দরবন ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট কত সালে পাচ্ছে, সুন্দরবন রামসার সাইট কত সালে পাচ্ছে, প্রত্যেকটা ডেট 1973, 1984, 1987 এবং 2019 সালের কথা পরপর আমি বলেছিলাম। সুন্দরবন থেকে এই প্রশ্নগুলো দেয়। মনে রাখবে এই সুন্দরবন কেবলমাত্র আমাদের দক্ষিণ 24 পরগনাতেই আছে, এবং সাউদার্ন পার্ট অফ নর্থ 24 পরগনার কিছুটা অংশে সুন্দরবনের প্রাধান্য লক্ষ্য করা যায় বা সুন্দরী বিভিন্ন গাছপালা দেখা যায়। এই সুন্দরবনে যে উদ্ভিদ দেখা যায় একটু খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় দিয়ে থাকে মনে রাখবে, সেটা হচ্ছে হ্যালোফাইড উদ্ভিদ। হ্যালোফাইড উদ্ভিদ কোথায় দেখা যায় মনে রাখবে? সুন্দরবনে দেখা যায়, সুন্দরবনে দেখা যায়। এবং হ্যালোফাইড না দিলে আনসার থাকবে সেখানে লবণাম্বু উদ্ভিদ। লবণাম্বুটা সবাই জানো, কিন্তু হ্যালোফাইডটা জানো না, তাই আমি বলে দিলাম। এখানকার উদ্ভিদগুলোর প্রধান বৈশিষ্ট্য তোমরা জানো, শ্বাসমূল এবং ঠেসমূল দেখা যায়, তার সাথে সাথে নিউ মেটাফোর। নিউ মেটাফোর কোথাকার উদ্ভিদের প্রধান বৈশিষ্ট্য? নিউ মেটাফোর কোথাকার উদ্ভিদের প্রধান বৈশিষ্ট্য? সুন্দরবন অঞ্চলের প্রধান বৈশিষ্ট্য নিউ মেটাফোর। আমি পূর্বেই বলেছি এই সুন্দরবন ইজ এ পার্ট অফ সাউথ 24 পরগনা। তোমরা জানো যখন মীর জাফর আমাদের 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 মানে মুর্শিদাবাদের নবাব ছিলেন, ঠিক সেই সময় মীর জাফর 24 পরগনাকে রাজস্বের বিনিময়ে ইংরেজদের কাছে দিয়ে দিয়েছিল। সেই 24 পরগনা 1983 সালের অশোক মিত্র কমিটির রিপোর্টে 1986 সালে ভাগ হচ্ছে, আগের দিন ক্লাসে বলেছি। এবং সেই সময় মনে রাখবে উত্তর এবং দক্ষিণ 24 পরগনাকে সেপারেশন, মানে সেই সময় না, অনেক আগে থেকে এই ব্যাপারটা, কিন্তু উত্তর এবং দক্ষিণ 24 পরগনার মোটামুটি একটা সেপারেশনের জন্য একটা লাইন ঠিক করা হয়েছিল। পরীক্ষায় এই প্রশ্নটা দেয়, ডাম্পিয়ার আর হজেস লাইন। এটা লিখে রাখো মন দিয়ে, ডাম্পিয়ার অ্যান্ড হজেস লাইন কোন কোন জেলা অথবা কোন কোন জায়গার মধ্যে পৃথক করেছে? ডাম্পিয়ার অ্যান্ড হজেস লাইন, মনে রাখবে এটা উত্তর এবং দক্ষিণ 24 পরগনাকে পৃথক করেছে, ডাম্পিয়ার হজেস লাইন। এইরকম প্রশ্ন তোমাকে পরীক্ষা কিন্তু দেবে এবং বা দিতে পারে। খুব মন দিয়ে প্রশ্নগুলোকে তোমরা কিন্তু তুলে নেবে। দেখো পরবর্তী প্রশ্ন আসি আমরা। পরবর্তী প্রশ্ন কি বলছে? ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প কত সালে চালু হয়েছে? ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প, টাইগার, তাই তো? খুব ইম্পর্টেন্ট এটা কিন্তু প্রশ্ন। তোমরা মনে রাখবে এই প্রশ্নটার উত্তর দেওয়ার আগে আমি একটা কথা বলি। 1972 সালে, 1972 সালে কি হয়েছিল? ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট। ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট, ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট হয়েছিল। এই প্রোটেকশন অ্যাক্ট অনুসারে 1973 সালে ব্যাঘ্র সংরক্ষণের কথা বলা হয়। তাহলে সঠিক আনসার কি হবে? এটা হয়েছিল 1972-এ। ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট হয়েছিল 1972, কিন্তু ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প হয়েছিল 1973। হ্যাঁ,
তো এটাকে আমাদের মনে রাখতে হবে। আচ্ছা, ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাপ 72 করে নেবে, 73 লেখা হয়েছে ভুল করে, 72টা করে নেবে। ঠিক। এবারে দেখো এই বাঘ থেকে বা ব্যাঘ্র প্রকল্প থেকে আর কি কি প্রশ্ন দেয়, কি কি প্রশ্ন দিয়ে থাকে আমরা একটু বলি। পরীক্ষায় প্রশ্ন দিয়েছে ভারতবর্ষে মোট কতগুলো ব্যাঘ্র প্রকল্প বা টাইগার রিজার্ভ আছে। মনে রাখবে ভারতবর্ষে মোট 55, 55টা টাইগার রিজার্ভ আছে। কতগুলো বললাম? 55টা। হ্যাঁ, নূতন আবার যদি ইনক্লুড হয় আমরা নূতনকে ইনক্লুড করব। যেমন আগের দিন আমরা ইনক্লুড করিনি, কোনটাকে করিনি, রামসর সাইটকে। দুটো রামসর সাইট ইনক্লুড হয়েছিল, এগুলো তো আপডেটেড, অনেক সময় ইনক্লুড করতে ভুলে যাওয়া হয় বা মনে থাকে না, এজন্য বলা হয় না, এটা কোনো ভুলের মধ্যে পড়ে না। এইভাবে কিন্তু আমাদের মনে রাখতে হবে 55টা টাইগার রিজার্ভ আছে। সবচেয়ে বড় টাইগার রিজার্ভের নাম হচ্ছে নাগার্জুন সাগর। সবচেয়ে বড় টাইগার রিজার্ভ হচ্ছে নাগার্জুন সাগর, মনে রাখবে। হ্যাঁ, সবচেয়ে বড় টাইগার রিজার্ভ নাগার্জুন সাগর। আরেকটা কথা এখান থেকে মনে রাখতে হবে, টাইগার তো তোমরা জানো টাইগারের বিজ্ঞানসম্মত নাম কি, প্যান্থেরা টাইগ্রিসা বলি আমরা। এবং যে প্রশ্নটা স্ট্যাটিস্টিকের জন্য মিসলিনিয়াসে বারবার এসছে সেই প্রশ্নটা বলি, টাইগার স্টেট অফ ইন্ডিয়া, ভারতবর্ষের টাইগার স্টেট কাকে বলা হয়? মানে বাঘ রাজ্য, তাই তো। টাইগার স্টেট কাকে বলা হয়? টাইগার স্টেট বলা হয় হচ্ছে মধ্যপ্রদেশকে। টাইগার স্টেট বলা হয় হচ্ছে মধ্যপ্রদেশ। খুব ইম্পর্টেন্ট, মনে রাখবে ভারতবর্ষের সবচেয়ে বেশি বাঘ আছে মধ্যপ্রদেশে, থাকাটা স্বাভাবিক, কারণ মধ্যপ্রদেশের ন্যাশনাল পার্কের সংখ্যাটাও বেশি, তাই তো। তোমরা আমাকে জানাবে মধ্যপ্রদেশে কতগুলো ন্যাশনাল পার্ক আছে। আরেকটা ইম্পর্টেন্ট, টাইগার স্টেট যদি মধ্যপ্রদেশ হয়, টাইগার সিটি আমরা কাকে বলে থাকি? টাইগার সিটি। মিসলেনিয়াস পরীক্ষায় এইরকম প্রশ্ন কিন্তু সেটাকে, যাদের যাদের মিসলেনিয়াস আছে খেয়াল করবে। টাইগার সিটি যদি বলি তাহলে সেক্ষেত্রে আনসার হবে নাগপুর। নাগপুর, এই নাগপুর শহরটি অবস্থিত নাগ নদীর তীরে। মনে রাখবে এই নাগপুরের কমলা লেবু কিন্তু খুবই বিখ্যাত, কমলা লেবু শহরও বলা হয় নাগপুরকে। তেমনি নাগপুরকে কি বলি আমরা? টাইগার সিটিও বলে থাকি। তো এটা গেল আমাদের প্রশ্ন। দেখো পরবর্তী প্রশ্নটা কি বলছি। পরবর্তী প্রশ্ন দেখো, স্টাডি অফ বার্ডস নেস্ট, অর্থাৎ বার্ডস নেস্টের স্টাডিকে কি বলি? খুব মন দিয়ে প্রশ্নটা পড়বে, ভুল হওয়ার সম্ভাবনা প্রবল। অর্নিথোলজি, নিডোলজি, ফিনোলজি নাকি ইকোলজি, তাই তো। দেখো এখানে বার্ডস নেস্ট বলেছে, এখানে অধিকাংশ স্টুডেন্ট কিন্তু অর্নিথোলজি করবে, এটা ভুল আনসার। স্টাডি অফ বার্ড বললে সেক্ষেত্রে আনসার কি হতো বলতো? স্টাডি অফ বার্ড বললে সেক্ষেত্রে আনসার হতো অর্নিথোলজি। কিন্তু দেখো এখানে স্টাডি অফ বার্ডস বলেছে, তাহলে এক্ষেত্রে আনসার হবে কিন্তু বার্ড নেস্ট বলেছে, এক্ষেত্রে আনসার হবে নিডোলজি। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার, এটা কিন্তু নিডোলজি হবে। হ্যাঁ, এবারে অর্নিথোলজি কি বলতো? অর্নিথোলজি বললাম, স্টাডি অফ বার্ডস বললে সেক্ষেত্রে কিন্তু অর্নিথোলজি হতো। এখানে একটা প্রশ্ন খুব ইম্পর্টেন্ট, ইকোলজি। পরীক্ষায় এই প্রশ্নটা দেয় অপশন ডি। দেখো ডিটা একটু ভালো করে দেখো, অপশন ডিটা দেখো, ইকোলজি। এই ইকোলজি শব্দটি প্রথম কে ব্যবহার করেন? মনে রাখবে ইকোলজি এই শব্দটা প্রথম ব্যবহার করেছিল আর্নেস্ট হেকেল। আর্নেস্ট হেকেল প্রথমে এই ইকোলজি শব্দটা ব্যবহার করেছিল। পরীক্ষায় এই প্রশ্নটা বারবার দিয়েছে। এখান থেকে তোমাদের আবার আমি একটা প্রশ্ন জিজ্ঞাসা করব, ইকোসিস্টেম শব্দটা প্রথম কে ব্যবহার করেছে? ইকোসিস্টেম শব্দটা প্রথম কে ব্যবহার করেছে? ঠিক। তাহলে আমি আর একবার বলছি, প্রশ্নটা যেন দ্বিতীয়বার না দেখতে হয়। স্টাডি অফ বার্ড নেস্ট, নিডোলজি, স্টাডি অফ বার্ড, অর্নিথোলজি, ইকোলজি শব্দটা আমরা শুনেছি, সেটা ব্যবহার করেছিল আর্নেস্ট হেকেল। তোমাদের জিজ্ঞাসা করলাম ইকোসিস্টেম শব্দটা প্রথম কে ব্যবহার করে? ইকোসিস্টেম। দেখো পরবর্তী প্রশ্ন কি বলছে। তোমরা যারা যারা ক্লাসটা দেখছো অবশ্যই লাইক করতে ভুলবে না। ক্লাসটা কেমন হচ্ছে, ক্লাসের পর যে তোমরা নিচে কমেন্ট বক্স পাবে, কমেন্ট বক্সে জানাবে তোমাদের প্রশ্ন এবং উত্তর। প্রত্যেকের প্রশ্ন উত্তর আমি দেখি। আগের দিন আমি প্রত্যেকের কমেন্ট দেখেছিলাম, যে যারা যারা কমেন্ট করেছো। গতকালের প্রশ্ন, যে আগামী যে ক্লাস, সরি, গত যে ক্লাসটা হয়ে গেছিল সেই প্রশ্নটাও আমি দেখেছি। যারা যারা আনসার দিয়েছিলে 60 ওভারের কথা, তারা ঠিকই বলেছিল ওয়েস্ট ইন্ডিজের সাথে ইন্ডিয়ার খেলা হওয়ার কথা, তোমরা সেটা ঠিকই বলেছো। সুচেতা কৃপালিনী যারা উত্তর দিয়েছিলে তারা প্রত্যেকে ঠিকই বলেছো। চলো দেখো পরের প্রশ্ন, নিম্নের কোন ব্যক্তি তার পুত্রের সাথে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার ভাগ করে নেন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো আমি আগের দিন বলেছিলাম 1901 সালে, 1901 সালে এই নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়। কত সালে বললাম?
1901 সালে। তারিখটা কত তারিখ? 10th ডিসেম্বর, 10ই ডিসেম্বর এই নোবেল পুরস্কার দেওয়া হয়। নর্মালি কোথা থেকে দেওয়া হয়? নরওয়ের অসলো থেকে, তাই তো? নরওয়ের অসলো থেকে এই নোবেল পুরস্কার দেওয়া হয়। কার নাম অনুসারে দেওয়া হয়? তোমরা জানো আলফ্রেড নোবেল, যিনি ডিনামাইট আবিষ্কার করেছিলেন, এই আলফ্রেড নোবেলের নাম অনুসারে নোবেল পুরস্কার দেওয়া হয়। এখান থেকেও একটা বিশেষ প্রশ্ন আছে, পরে আমি এটার উত্তর দিচ্ছি। আলফ্রেড নোবেলের জন্মদিনে নাকি মৃত্যুদিনে নাকি আলফ্রেড নোবেল যেদিন ডিনামাইট আবিষ্কার করেছিল সেই দিনে নোবেল দেওয়া হয়? মনে রাখবে, আলফ্রেড নোবেলের মৃত্যুবার্ষিকী কিন্তু আমরা নোবেল দিয়ে থাকি। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা, স্ট্যাটিক জিগের প্রশ্ন, যে কোনো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, আপকামিং মিসলিনিয়াসের জন্য আরো বেশি ইম্পর্টেন্ট। আর আলফ্রেড নোবেলের মৃত্যুবার্ষিকীকে কিন্তু আমরা স্মরণ করার জন্য এই নোবেল পুরস্কার দিয়ে থাকি। এখানে বলেছে পিতা এবং পুত্র একসাথে নোবেল পুরস্কার পেয়েছিল, সেটা আনসার হবে উইলিয়াম হেনরি বার্গ। অপশন সি, উইলিয়াম হেনরি বার্গ। উইলিয়াম হেনরি বার্গ ইনি এবং পুত্র তার একসাথে কিন্তু নোবেল পুরস্কার পেয়েছিলেন, এটা কিন্তু মনে রাখতে হবে আমাদের। দেখো, এবার তোমরা আমাকে একটা জানাবে, যারা স্বামী স্ত্রী অর্থাৎ দম্পতি যারা, এমন কতজন দম্পতি বা প্রথম কোন দম্পতি নোবেল পুরস্কার পেয়েছিলেন একসাথে? প্রথম কোন দম্পতি নোবেল পুরস্কার পেয়েছিলেন একসাথে, এটা আমাকে তোমরা জানাবে। দেখো, পরবর্তী প্রশ্নে আমরা আসি। এখান থেকে কিন্তু অনেক প্রশ্ন বলা যায় নোবেল থেকে। নোবেল থেকে প্রচুর প্রশ্ন দিয়ে থাকে। কেমন প্রশ্ন দিয়ে থাকে তাও একটু বলছি। প্রথম কোন ভারতীয় নোবেল পুরস্কার পেয়েছিলেন? ভারতীয় পুরুষ বিভাগে কে পেয়েছিলেন? মহিলা বিভাগে কে পেয়েছিলেন? কি কোন কত কেজি এতে পেয়েছিলেন? যেমন তোমরা নাম শুনে থাকতে পারো, 69 কেজি বিভাগে আমাদের প্রথম ব্রোঞ্জ পেয়েছিলেন মহিলা, তাই তো, 2000 সালে। তো তোমরা আমাকে বলবে কে পেয়েছিল সেই পুরস্কারটা। ঠিক তেমনি এরকম পুরস্কার সম্পর্কে অনেক কিছু জিজ্ঞাসা করতে পারে। দেখো, পরবর্তী প্রশ্ন আসি আমরা। উত্তর গোলার্ধের সবচেয়ে ছোট দিন কত তারিখ? দেখো, এখানে একটা জিনিস তোমাদের কিন্তু খুব ইম্পর্টেন্টলি বুঝতে হবে, তারপরে আমরা উত্তর দিতে পারবো। একটু বলি, তোমরা সবাই উত্তর দিতে শুরু করো, তার এখানে একটা কনসেপ্ট আমি তোমাদেরকে বোঝাই। দেখো, এটা যদি পৃথিবী হয়, এটা যদি পৃথিবী হয়, এর মাঝ বরাবর দিয়ে কি গিয়েছে? নিরক্ষরেখা। এটা হচ্ছে কর্কট ক্রান্তি রেখা, আর এর নিচেরটা হলো মকর ক্রান্তি রেখা। রবি মার্কের কনসেপ্ট যখন পড়বে, এই রবি মার্কের কনসেপ্টে আমাদের এই ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। আমি তোমাদের বিষয়টাকে ক্লিয়ার করে বলার চেষ্টা করছি এই কনসেপ্টের মধ্যে। দেখো, এখানে আমরা 4টে সূর্য আঁকলাম। তো একটা বছরে যদি 12টা মাস হয়, প্রত্যেকটা সূর্যের জন্য কটা করে মাস বরাদ্দ? 3টে করে মাস বরাদ্দ। সবাই এখানে ভালো করে ছবিটা দেখো। 21শে মার্চের পর থেকে 21শে জুন থেকে 23শে সেপ্টেম্বর, 23শে সেপ্টেম্বর থেকে 22শে ডিসেম্বর। অ্যাকচুয়ালি এই যে উপরের অংশটাকে দেখো, নিরক্ষরেখার উপরের অংশটাকে আমরা বলছি উত্তর গোলার্ধ, নিরক্ষরেখার নিচের অংশকে বলছি আমরা দক্ষিণ গোলার্ধ, তাই তো? তো এবারে এই যে 21শে মার্চের পর থেকে সূর্য ক্রমাগত উত্তর দিকে এগোতে শুরু করে। 21শে জুন পর্যন্ত সূর্য আমাদের কর্কট ক্রান্তি রেখার উপর লম্বভাবে কিরণ দেবে, ওর নিচে ওর উপরে আর যেতে পারবে না। তারপরে কি হবে? সূর্য আবার সাউথার্ন দিকে টার্ন নেবে, 23শে সেপ্টেম্বরের দিকে আসবে সূর্য, এবং শেষে 23শে সেপ্টেম্বর থেকে সূর্য 22শে ডিসেম্বর দক্ষিণের দিকে আসবে। যখন সূর্য দক্ষিণের দিকে আসবে অর্থাৎ মকর ক্রান্তি রেখার উপর লম্বভাবে কিরণ দেবে, তখন দক্ষিণ গোলার্ধে হবে বড় দিন এবং উত্তর গোলার্ধে হবে ছোট রাত। খুব ইম্পর্টেন্ট, আমাকে জিজ্ঞাসা করেছে উত্তর গোলার্ধের ছোট দিন কবে। তাহলে দক্ষিণ গোলার্ধের কোনো দিন যদি বড়দিন হয়, তাহলে অবভিয়াসলি উত্তর গোলার্ধের ছোট দিন 22শে ডিসেম্বরই হবে। আমি আবারও বলছি, উত্তর গোলার্ধে দক্ষিণ গোলার্ধে 22শে ডিসেম্বর সূর্য লম্বভাবে কিরণ দেয়, ফলে ওখানে দিনের দৈর্ঘ্য সবচেয়ে বড় হয় এবং রাতের দৈর্ঘ্য কম হয়। বিপরীত অবস্থা আমাদের উত্তর গোলার্ধে ঘটে, তাই সঠিক আনসার 22শে ডিসেম্বর। ঠিক এই 22শে ডিসেম্বরকে আমরা বলি মকর সংক্রান্তি। মকর সংক্রান্তি বলে থাকি, মনে রাখবে। আচ্ছা, 21শে জুন আমরা জানি কর্কট সংক্রান্তি প্লাস যোগা ডে পালন করে থাকি আমরা। 21শে মার্চ মহাবিষু প্লাস আমরা অরণ্য দিবস পালন করে থাকি আমরা। আর 23শে সেপ্টেম্বর আমরা পালন করে থাকি জলবিষু। এই 4টি প্রশ্ন থেকে এখান থেকে ছোট ছোট প্রশ্ন জিজ্ঞাসা করে। ঠিক, দেখো পরের প্রশ্ন দেখো,
পরের প্রশ্নের মধ্যে আরো অনেক বেশি টুইস্ট আছে। তোমরা যারা ক্লাস দেখছো আবারও বলছি, একটা ছোট্ট লাইক করে দেবে। দেখো পরের প্রশ্ন, সৈয়দ মুস্তফা সিরাজ কর্তৃক সৃষ্ট বিশিষ্ট চরিত্রটি হলো, যারা যারা মিসলেনিয়াস এক্সাম দিচ্ছ তাদের জন্য খুব ইম্পর্টেন্ট এক্সাম এই প্রশ্নটা। সৈয়দ মুস্তফা সিরাজ কর্তৃক সৃষ্ট বিশিষ্ট চরিত্রটি হলো কাকাবাবু, কর্নেল, কিরিটি, ভাদুড়ি মশাই। তো এক্ষেত্রে সঠিক আনসার কি হবে বলো? এক্ষেত্রে সঠিক আনসার হবে অবভিয়াসলি কর্নেল চরিত্র। কর্নেল চরিত্র সঠিক আনসার। যারা যারা কর্নেল চরিত্র বলেছো তারা প্রত্যেকে সঠিক বলেছো। আমরা অন্যান্য অপশন গুলোকে নিয়ে একটু পোস্টমর্টম করার চেষ্টা করি। দেখো এখানে কাকাবাবু দেখেছো, এই কাকাবাবু এই চরিত্রটা স্রষ্টা হচ্ছে সুনীল গঙ্গোপাধ্যায়। আবারও বলছি, সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায় এই চরিত্রের স্রষ্টা। যেই সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম ছিল নীল লোহিত। তো পরীক্ষা এটা প্রশ্ন জিজ্ঞাসা করে, বিশেষ করে যে সমস্ত পরীক্ষাতে স্ট্যাটিক জিকে বেশি থাকে সেগুলোতে অবশ্যই নীল লোহিত কার ছদ্মনাম, নীল লোহিত কার ছদ্মনাম, আনসার হবে সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম। এখানে ভাদুড়ি মশাই যে চরিত্রটা দেখতে পাচ্ছ, এই চরিত্রের ভাদুড়ি দয়শূন্যরা হবে ভাদুড়ি মশাই, এই চরিত্রটির স্রষ্টা হচ্ছেন নীরেন্দ্রনাথ চক্রবর্তী। নীরেন্দ্রনাথ চক্রবর্তী। তোমরা অনেকেই এই নীরেন্দ্রনাথ চক্রবর্তীর বিখ্যাত একটা কবিতা পড়েছো ক্লাস 10-এ, আমিও পড়েছি। কবিতাটার নাম ছিল উলঙ্গ রাজা। সেখানে উলঙ্গ রাজা কবিতায় আমরা দেখেছিলাম বাস্তবের প্রেক্ষাপটে কিভাবে একজন ছোট্ট বাচ্চার মধ্য দিয়ে লেখক প্রকৃতির সত্যটাকে সামনে এনেছিলেন। সত্যি আজ সেই ছেলের বড্ড অভাব। আজকে সেই রকম একজন মানুষ প্রয়োজন যে প্রতিবাদী হবে, যে সত্যটাকে সামনে তুলে আনবে। আর তোমরাই পারবে যারা পরিশ্রমী, অনেক বেশি পরিশ্রম করছো এবং সত্যকে সত্যি 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 নিজের যোগ্যতাকে প্রমাণ করছো। তোমাদেরই এই উত্তরগুলো সামনে আগামী দিনে দিতে হবে। দেখো এই উত্তরের মধ্যে আর একটা টুইস্ট আছে, যে টুইস্টটা আমরা হিস্ট্রির মধ্যে খুঁজে পাই। কাকাবাবু দেখতে পাচ্ছ, ইতিহাসে আমরা কাকাবাবু বলে একটা চরিত্র পেয়েছিলাম, কাকাবাবু আর কাকা সাহেব। একটু বলে দিই এই চরিত্রের এই নামে কে বেশি পরিচিত ছিল। এই কাকাবাবু এই নামে বাংলা সাহিত্যে সুনীল গঙ্গোপাধ্যায় পরিচিত থাকলেও ইতিহাসে কাকাবাবু নামে প্রসিদ্ধ ছিল মুজাফফর আহমেদ। মুজাফফর আহমেদের নাম আমাদের সবার মনে আছে। 1925 সালে যখন কানপুরে আমাদের সিপিআইএম দল গঠিত হচ্ছিল, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, এই কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়ার প্রতিষ্ঠার সাথে তিনি কিন্তু যুক্ত ছিলেন মুজাফফর আহমেদ। তোমরা জানো আহ, এই মুজাফফর আহমেদের সাথে আর একজন বিখ্যাত ব্যক্তি ছিলেন যার হাত ধরেই মূলত কমিউনিস্ট পার্টি ভারতবর্ষে স্থান পেয়েছে, তিনি হচ্ছেন সত্য ভগত। এই সত্য ভগতের নামটা বেশি মনে রাখবে, ইতিহাসে এর নাম কিন্তু বেশি প্রসিদ্ধ। মুজাফফর আহমেদ তাহলে কাকাবাবু নামে পরিচিত। তোমরা আমাকে জানাবে যে কাকা সাহেব নামে ইতিহাসে কে পরিচিত ছিলেন, কাকা সাহেব নামে কে পরিচিত ছিলেন ইতিহাসে। চলো পরবর্তী প্রশ্নে আমরা আসি। দেখো পরবর্তী প্রশ্ন দেখো, প্রশ্ন হচ্ছে, আচ্ছা উত্তরগুলোর এই ডেটগুলো বলেছিলাম, এই ডেটগুলো একটু লিখে নেবে। এই ডেটগুলো ইম্পর্টেন্ট। 21শে মার্চ মহাবিষু বরেণ্য দিবস, 21শে জুন কর্কট সংক্রান্তি যোগ দিবস, 23শে সেপ্টেম্বর জলবিষুব, 22শে ডিসেম্বর মকর সংক্রান্তি। দেখো পরবর্তী প্রশ্ন দেখো, নিম্নলিখিতর মধ্যে কোনটি বেমানান? এটা হচ্ছে ক্লাসিক্যাল ড্যান্স থেকে প্রশ্ন দিয়েছে, ক্লাসিক্যাল ড্যান্স থেকে পরীক্ষায় প্রশ্ন দেয়। মোহিনীনাট্যম কেরালা, ছৌ নাচ পুরুলিয়া, কুচিপুড়ি অন্ধ্রপ্রদেশ, ডান্ডিয়া রাজস্থান। তোমরা জানো এটা মোহিনীনাট্যম কেরালা, ছৌ নাচ পুরুলিয়া, কুচিপুড়ি অন্ধ্রপ্রদেশ, এই তিনটেই সঠিক। ভুল আছে হচ্ছে ডান্ডিয়া। এই ডান্ডিয়া নাচটা মেইনলি ফেমাস ফর গুজরাট। গুজরাটে এই ডান্ডিয়া ফেমাস, মনে রাখবে। ডান্ডিয়া নাচটা ফেমাস হচ্ছে গুজরাটে। মোহিনীনাট্যম, কুচিপুড়ি তোমরা জানো এগুলো হচ্ছে ক্লাসিক্যাল ডান্স। ছৌ নাচ হচ্ছে একটা ফোক ডান্সের এক্সাম্পল। এছাড়া মোহিনীনাট্যমের সাথে আরেকটা আমাদের গুলিয়ে যায়, সেটা হচ্ছে ভারতনাট্যম। মনে রাখবে ভারতনাট্যম এই নাচটা কিন্তু ফেমাস ফর তামিলনাড়ু। ভারতনাট্যম এই নাচটা ফেমাস ফর তামিলনাড়ু। ঠিক আছে, ব্যাস। দেখো পরবর্তী প্রশ্ন দেখো, ছৌ নাচটা মনে রাখবে, ছৌ নাচটা কিন্তু ইম্পর্টেন্ট, পরীক্ষায় বারবার দিয়েছে আমাদের, পুরুলিয়াতে অবস্থিত ছৌ নাচ। আচ্ছা দেখো, শাইলক চরিত্রটি কার সৃষ্টি? ইংরাজি সাহিত্য থেকে আমাদের প্রশ্ন দেয়, মিসলিনিয়াস এর ক্ষেত্রে এই প্রশ্নটা ইম্পর্টেন্ট, তাছাড়া যে কোনো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট হতে পারে। এটা কিন্তু পরীক্ষায় এসেছে। শাইলক চরিত্রটি, এটা বিখ্যাত চরিত্র হচ্ছে শেক্সপিয়ারের চরিত্র। মনে রাখবে শেক্সপিয়ারের মার্চেন্ট অফ ভেনিস, শেক্সপিয়ারের মার্চেন্ট অফ ভেনিস, শেক্সপিয়ার এটা আনসার, সঠিক আনসার মার্চেন্ট অফ ভেনিস।
এই এই বইয়ে আমরা পাবো এই শাইলক চরিত্রটি। জন মিল্টনের নামও তোমরা শুনেছো। এই জন মিল্টন আর শেক্সপিয়ার দুজনারই একটা কমন চরিত্র ছিল, কমন চরিত্রটার নাম হচ্ছে আদম। আদম চরিত্র, আদম চরিত্র শেক্সপিয়ার এবং জন মিল্টন দুজনার মধ্যেই আমরা পাবো। তো জন মিল্টনের যে বইতে আমরা আদম চরিত্র পাবো সেই বইটার নাম ছিল প্যারাডাইস লস্ট। আবারও বলছি, জন মিল্টনের যে বইতে আমরা আদম চরিত্র পাবো বইটার নাম ছিল প্যারাডাইস লস্ট। প্যারাডাইস লস্ট। এবং শেক্সপিয়ারের যে বইতে আমরা এই আদম চরিত্র পাবো সেই বইটার নাম কি ছিল? অ্যাজ ইউ লাইক ইট। অ্যাজ ইউ লাইক ইট। এই দুটো সেম চরিত্র পাবো। পরীক্ষায় এটা এসছে, আসার মতো প্রশ্ন। মিসলিনিসের জন্য খুব ইম্পর্টেন্ট, তোমরা প্রিভিয়াস ইয়ার খুললেই কিন্তু এই সমস্ত প্রশ্ন পাবে। দেখো পরবর্তী প্রশ্ন দেখো, কোন যন্ত্রের সাহায্যে বিদ্যুৎ প্রবাহ মাপা হয়? কোন যন্ত্রের সাহায্যে বিদ্যুৎ প্রবাহ মাপা হয়? একটু ঠিকঠাক ভাবে আনসার দেবে। ভোল্টামিটার, গ্যালভানোমিটার, অ্যামমিটার নাকি পোটেনশিওমিটার? কি আনসার হবে? বিদ্যুৎ প্রবাহ। তোমরা জানো বিদ্যুৎ প্রবাহ এটা মাপা হয় অ্যামমিটার যন্ত্রের সাহায্যে। কারেন্টকে আমরা মাপি, কারেন্ট ফ্লোকে কিসে মাপি আমরা? বিদ্যুৎ প্রবাহকে অ্যামমিটার যন্ত্রের সাহায্যে আমরা মাপি। পরীক্ষায় এই ভোল্ট মিটারের প্রশ্নও দেয়। ভোল্ট মিটার দিয়ে আমরা কি মাপি? মনে রাখবে, ভোল্ট মিটার দিয়ে আমরা বিভব প্রভেদ, বিভব প্রভেদ মাপি ভোল্ট মিটার দিয়ে। দুটো ইম্পর্টেন্ট। আমি তোমাদের এখান থেকে একটা এইচডব্লিউ আবার জিজ্ঞাসা করব, এই ভোল্ট মিটার আর ভোল্টা মিটারের মধ্যে ডিফারেন্ট কি? হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ভোল্ট মিটার অ্যান্ড ভোল্টা মিটার? ভোল্ট মিটার এবং ভোল্টা মিটারের মধ্যে পার্থক্য কি? তাহলে আমি আর একবার বলছি, অ্যাম মিটারের সাহায্যে আমরা বিদ্যুৎ প্রবাহ মাপি, আর ভোল্টা মিটারের সাহায্যে আমরা তোমার বিভব প্রভেদ মাপি। কি করে মনে রাখবো ভোল্ট মিটারের সাথে বিভব প্রভেদ মাপি? দেখো বিভব প্রভেদের মাঝখানে ভ আছে, দেখতে পাচ্ছ? বিভব প্রভেদ, ভ বাংলাটা একটু দেখো, বিভব প্রভেদ। তো আর ভোল্ট মিটারের মধ্যে ভ আছে। মনে রাখার জন্য বললাম, যারা ভুলে যাও তাদের ক্ষেত্রে এটা ট্রিক্স হতে পারে। দেখো পরবর্তী প্রশ্ন, নিম্নের কোনটি সোনা দ্রবীভূত করতে ব্যবহার করা হয়? তোমরা জেনে থাকবে সোনা, প্লাটিনাম এগুলো সবকিছুই দ্রবীভূত করা হয় না, এগুলো নির্দিষ্ট পার্টিকুলার কিছু জিনিসে দ্রবীভূত করে, যাকে আমরা বলেছিলাম অম্লরাজ। হ্যাঁ, 3 আয়তন গাঢ় HCl এর সঙ্গে 1 আয়তন গাঢ় HNO3। 3 আয়তন গাঢ় HCl এর সঙ্গে 1 আয়তন গাঢ় HNO3। দেখো তাহলে আমরা কি বললাম? 3 আয়তন গাঢ় HCl এর সঙ্গে 1 আয়তন গাঢ় HNO3। এই এইভাবে কম্পোস্ট করে তো আমাদের অম্লরাজ তৈরি হয়। আর সেই অম্লরাজের মধ্যে কি হয়? সোনাকে মেল্টিং বা দ্রবীভূত করা হয়। মনে রাখবে পরীক্ষায় এক্ষেত্রে এরকম প্রশ্ন দেয় যে 3 আয়তন গাঢ় HCl, 1 আয়তন লঘু HNO3, 3 আয়তন লঘু HNO3, 1 আয়তন গাঢ় HCl। এইভাবে পরীক্ষক তোমাকে ডাইভার্ট করে দেয়। দুটোই গাঢ় অনুপাত, HCl 3, HNO3 1। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। এই HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড বলি, জীবন বিজ্ঞানের নিরিখে আমাদের এটা প্রশ্ন দেয়, আমাদের স্টোমাক বা আমাদের পাকস্থলীতে কোন অ্যাসিড ক্ষরিত হয়? তোমরা জানো আমাদের পাকস্থলীতে কিন্তু এই হাইড্রোক্লোরিক অ্যাসিড ক্ষরিত হয়। এই হাইড্রোক্লোরিক অ্যাসিডের আরেকটা নাম কি? মিউরিয়েটিক অ্যাসিড। আবারও বলছি, হাইড্রোক্লোরিক অ্যাসিডের আরেকটা নাম মিউরিয়েটিক অ্যাসিড। আমরা সবাই প্রায় মিউরিয়েটিক অ্যাসিড দেখেছি বাড়িতে, টয়লেট রুম বা ওয়াশরুম এখন হয়তো পরিষ্কার করে না, একটা সময় মানুষ এই HCl বা মিউরিয়েটিক অ্যাসিড দ্বারা টয়লেট রুম বা পরিষ্কার করতো। তাহলে বাথরুম ক্লিনার বা টয়লেট ক্লিনার হিসাবে আমরা আগে HCl বাড়িতে ইউজ করতাম। আর ফর্মিক অ্যাসিড তো আমরা সবাই জানি। তোমরা কমেন্ট করবে, কমেন্ট করে বলবে তো ফর্মিক অ্যাসিড কোথায় থাকে, এটা আমাকে জানাবে। চলো পরবর্তী প্রশ্নে আমরা আসি। দেখো প্রশ্ন কি বলছে, দেখো আরোগ্য নিকেতনের রচয়িতা কে? এটা একটা বিখ্যাত উপন্যাস আরোগ্য নিকেতন। তোমাকে 11 নম্বর প্রশ্নটা ভালো করে দেখো, এই উপন্যাসের রচয়িতাকে তোমাকে জিজ্ঞাসা করেছে। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, কালিদাস নাগ, গোপাল নাগ, সুবোধ ঘোষ। আমি যারা যারা ক্লাসটা দেখছো, আমি আবারও বলছি, নাম্বার অফ কোশ্চেন ইজ নট ইম্পর্টেন্ট। আমি এখান থেকে যেগুলো বলছি ওইগুলো একটা কোশ্চেন তৈরি হতে পারে, ওই রকম প্রশ্নই পরীক্ষাতে এসছে। এই তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় ইনি একজন বিখ্যাত লেখক, তোমরা জানো ইনি লাল মাটির লেখক।
তাই তো? লাল মাটি অর্থাৎ আমার কোন অঞ্চলকে ডিনোট করেছি তোমরা বুঝতেই পারছো, বীরভূমের লাভপুরের সন্তান তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। তার রচনাতে যে সৃষ্টিশৈল ফুটে উঠেছে তা আমরা সবাই প্রায় জানি। এই তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা হচ্ছে আরোগ্য নিকেতন। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় থেকে কি ইম্পর্টেন্ট প্রশ্ন আসতে পারে সামনের পরীক্ষার জন্য সেটা একটু বলে দিই, একটু মন দিয়ে শুনবে। এই তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের একটা বিখ্যাত উপন্যাস হচ্ছে গণদেবতা। কি বললাম? গণদেবতা। এই প্রশ্নটা পরীক্ষায় দেয়। গণদেবতা উপন্যাসটি কার লেখা? এছাড়া হাসুলি বাকের উপকথা নাম শুনেছো? এখান থেকেও প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে, গণদেবতার চরিত্র কি, হাসুলি বাকের উপকথার চরিত্র কি। হ্যাঁ, এগুলো কিন্তু মিসলিনিয়াস এর জন্য ইম্পর্টেন্ট। এই গণদেবতা এই উপন্যাসটার জন্য তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় প্রথম বাঙালি হিসাবে জ্ঞানপীঠ পুরস্কার পাচ্ছেন। ইম্পর্টেন্ট, মনে রাখবে। তাহলে প্রথম বাঙালি লেখক যিনি জ্ঞানপীঠ পুরস্কার পাচ্ছেন তার নাম কি? তার নাম হচ্ছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। প্রথম জ্ঞানপীঠ পুরস্কার পাচ্ছেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। কোন উপন্যাসের জন্য? গণদেবতার জন্য। কত সালে পাচ্ছেন? 1967, 1967 সালে পাচ্ছেন। 1967 সালে পাচ্ছেন। তাহলে স্যার বলুন আমাকে, জ্ঞানপীঠ পুরস্কার কবে দেওয়া শুরু হচ্ছে? 1965 সাল থেকে। দেখো, জ্ঞানপীঠ পুরস্কার দেওয়া শুরু হচ্ছে 1965 সাল থেকে, চালু হচ্ছে। ভারতের সাহিত্যের সবচেয়ে বড় সম্মান জ্ঞানপীঠ পুরস্কার। ভারতের সাহিত্যের সবচেয়ে বড় সম্মান, আবারও বলছি, ভারতের সাহিত্যের সবচেয়ে বড় সম্মান, সাহিত্যের সবচেয়ে বড় সম্মান হচ্ছে এই জ্ঞানপীঠ পুরস্কার। মনে রাখবে, প্রথম বাঙালি হিসাবে, বাঙালি পুরুষ হিসাবে জ্ঞানপীঠ পুরস্কার তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় পেলেও প্রথম মহিলা হিসাবে এই পুরস্কার পেয়েছিলেন আশা পূর্ণা দেবী। কি বললাম? আশা পূর্ণা দেবী, প্রথম মহিলা আশা পূর্ণা দেবী। মহিলা আশা পূর্ণা দেবী পাচ্ছেন। তার যে বিখ্যাত বই ছিল, বইটার নাম হচ্ছে প্রথম প্রতিশ্রুতি। প্রথম প্রতিশ্রুতি। প্রথম প্রতিশ্রুতির জন্য আশা পূর্ণা দেবী পাচ্ছেন। এই তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের গণদেবতা এই বিখ্যাত উপন্যাসটিকে নামকরণ করে তোমরা যারা নর্থ বেঙ্গলে থাকো, অর্থাৎ উত্তরবঙ্গে থাকো, বিশেষ করে আহ মালদা, মুর্শিদাবাদ, ওই মালদার দিকে, মুর্শিদাবাদ তো নয়, মুর্শিদাবাদ দক্ষিণের মধ্যে পড়ছে, মালদা বা তারও উত্তরে দিনাজপুর, আমাদের জলপাইগুড়ি, কোচবিহার বা আমাদের বীরভূমের উপর দিয়েও যায় একটা বিখ্যাত ট্রেন আছে। ট্রেনটা তোমরা হাওড়া থেকে অথবা শিয়ালদা থেকে, মনে পড়ছে না কোথায়। ওই ট্রেনটার নামই হচ্ছে গণদেবতা এক্সপ্রেস। তার নামের স্মরণেই বা তার এই উপন্যাসের স্মরণেই কিন্তু ট্রেনটার নামকরণ করা হয়েছে। আশাপূর্ণা দেবীর কথা মনে থাকবে। প্রথম মহিলা জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিল বাঙালি আশাপূর্ণা দেবী প্রথম প্রতিশ্রুতির জন্য। দ্বিতীয় মহিলা পেয়েছিলেন আমরা সবাই জানি, তিনি হচ্ছেন মহেশ্বেতা দেবী, 1084 মা, বিখ্যাত তার বই। এবং এটা থেকেও প্রশ্ন দিয়েছে 1084 মা কার লেখা। 1084 মা কার লেখা। দেখো, আমরা আসবো পরবর্তী প্রশ্নে। এরকম প্রশ্ন কিন্তু বাংলা সাহিত্য থেকে দেবে। যারা যারা মিসলিনিয়াস এর এক্সাম দিচ্ছ, প্রশ্নগুলোকে খুব ভালো করে শুনবে। আশা করা যায় আর বারবার পড়ার দরকার হবে না, সহজেই বুঝতে পারবে। তবে অবশ্যই দেখবে। দেখো পরবর্তী প্রশ্ন, ভারতে সর্বপ্রথম কিভাবে ইসলামের সংস্পর্শে আসে? ডাব্লিউবিসিএস মেইনস এর প্রশ্ন 2015, 2015 সালের ডাব্লিউবিসিএস মেইনস এর হিস্ট্রি প্রশ্ন। আবারও বলছি, ডাব্লিউবিসিএস এর প্রশ্নগুলোকে প্র্যাকটিস করতে হবে, কারণ ওই প্রশ্নগুলো কিন্তু আমাদের অন্যান্য পরীক্ষাতে রিপিট হয়, এই জন্য। আরবদের সিন্ধু আক্রমণ, তুর্কিদের ভারত আক্রমণ, সোফিয়া আগমন, নাকি মালাবার উপকূলে আরব বণিকদের দ্বারা? সবাই তোমরা হয়তো ভাববে যে আরবদের সিন্ধু আক্রমণের দ্বারা ভারতবর্ষে প্রথম ইসলামের আবির্ভাব ঘটে বা ইসলামের সংস্পর্শে এসেছিল, কিন্তু সঠিক আনসার এটা হবে না। এটা সঠিক আনসার হবে মালাবার উপকূলে আরব বণিকদের দ্বারা। সঠিক আনসার অপশন ডি। আমি তোমাদের ম্যাপে দেখিয়ে দিচ্ছি কোন অঞ্চলটাকে মালাবার বলে, একটু ম্যাপটাকে ভালো করে খেয়াল করবে। মালাবার উপকূলে আরব বণিকদের দ্বারা প্রথম ইসলামের আবির্ভাব ঘটে। দেখো, এই যে কর্ণাটক, কেরল, এই অঞ্চলটা দেখতে পাচ্ছ, কর্ণাটক, কেরল, গোয়ার নিচ থেকে কর্ণাটক, কেরল, এই অঞ্চলটা মূলত মালাবার কোস্ট নামে পরিচিত। কর্ণাটক, কেরল পর্যন্ত, কেরলের সাউদার্ন পার্ট পর্যন্ত, এটা মূলত মালাবার কোস্ট নামে পরিচিত। আরবরা প্রথম এই পশ্চিম দিক থেকে এখানে বাণিজ্য করতে এসেছিল।
এই বাণিজ্যের সূত্র ধরেই প্রথম কিন্তু এখানে ইসলামের সংস্পর্শ এসেছিল। এবার তোমাদের একটা প্রশ্ন মনে হবে যে, প্রশ্নটায় আমরা যাই, প্রশ্নটায় গিয়ে আমি বলছি। এই অঞ্চলটা মনে রাখবে মালাবার উপকূল, খুব ইম্পর্টেন্ট। এখানেই কিন্তু ভাস্কো ডা গামা এসেছিল, মনে পড়ছে? 1498 সালে কন্টেস্কো নামক জাহাজে ভাস্কো ডা গামা প্রথম মালাবার উপকূলের কালিকট বন্দরে পৌঁছেছিল। সেখানেই তাকে সংবর্ধনা করেছিল জামোরিন। জামোরিন সেখানে তাকে সংবর্ধনা করেছিল আব্দুল মাজিদের সহযোগিতায়। তিনি এই কালিকট বন্দরে পৌঁছেছিলেন, মনে পড়ে? এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন। ভাস্কো ডা গামা কোন উপকূলে পৌঁছেছিলেন? কালিকট বন্দর কোন উপকূলে অবস্থিত? সঠিক আনসার মালাবার উপকূলে অবস্থিত। মালাবার উপকূল কোন রাজ্যে পড়ছে? এরকম প্রশ্ন জিওগ্রাফি দিতে পারে। কেরল মূলত এটা কেরলে পড়ছে এবং কর্ণাটকের সাউদার্ন পার্ট কিছুটা আমাদের এই মালাবার উপকূলের মধ্যে পড়বে। ঠিক, অ্যাকচুয়ালি কর্ণাটকের উপকূলে আমরা কর্ণাটকই বলবো, কিন্তু কেরলটাকে আমরা প্রেফার দিচ্ছি। ঠিক, দেখো আমরা প্রশ্নে আসি। প্রশ্নে আসলে আরো বিষয়টাকে আমাদের ক্লিয়ার হবে। দেখো, প্রশ্নে যাচ্ছি। তাহলে এটা সঠিক আনসার মালাবার উপকূল। এখানে দেখো অপশন এ একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, আরবদের সিন্ধু আক্রমণ। এই আরবদের সিন্ধু আক্রমণ মনে রাখবে, প্রথম আরবরা ভারতবর্ষে সিন্ধু আক্রমণ করেছিল 712 সালে। 712 সালে মোহাম্মদ বিন কাসিমের নেতৃত্বে। কার নেতৃত্বে? মনে রাখবে, মোহাম্মদ বিন কাসিম। মোহাম্মদ বিন কাসিম প্রথম ভারতবর্ষ আক্রমণ করেছিল কত সালে? 712 সালে। যে যুদ্ধের মাধ্যমে ভারতবর্ষে প্রথম আর কি ইসলামের সংস্পর্শে আছে, সেই যুদ্ধটার নাম মনে রাখবে রাওয়ের যুদ্ধ। রয়াকার ও রাওয়ের যুদ্ধ। এই রাওয়ের যুদ্ধ কিন্তু জয়লাভ করে এবং সিন্ধুর যে রাজা তাকে হারিয়ে দিয়েছিল। কিন্তু এটা সঠিক হলেও ভারতবর্ষের ইতিহাসে কিন্তু মুসলিমরা অনেক আগেই আক্রমণ করেছিল। তোমরা নাম শুনে থাকতে পারবে, প্রফেট হজরত মোহাম্মদ হজরত মোহাম্মদ মৃত্যুর পর খোলাফায়ে রাশিদিন চলেছিল, অর্থাৎ হজরত আবু বকর, হজরত ওমর, হজরত ওসমান এবং হজরত আলী। এর মধ্যে দ্বিতীয় যে খোলাফায়ে রাশিদিনের মধ্যে উল্লেখযোগ্য যিনি দায়িত্বপ্রাপ্ত ছিলেন, হজরত ওমরের সময় ভারতবর্ষে প্রথম আক্রমণ ঘটেছিল। তার পরবর্তীতে হজরত ওসমানের সময় ভারতবর্ষে আক্রমণ ঘটেছিল, কিন্তু সেই আক্রমণগুলো ছিল সম্পূর্ণ ব্যর্থ আক্রমণ। সেই আক্রমণ ভারতবর্ষ প্রতিহত করতে পেরেছিল, কিন্তু মোহাম্মদ বিন কাসিমের আক্রমণ ভারতবর্ষে প্রতিহত করতে পারেনি। প্রথম আরবরা ওই অঞ্চলে জিতে যায়। আরবরা জিতে গেলেও তখনও কিন্তু আরবরা বা মুসলিমরা ভারতবর্ষে আসেনি মুসলিম মানে রাজার হিসাবে বা রাজত্ব করতে আসেনি। তার আগে এসেছিল অবশ্যই মালাবার উপকূলে। রাজত্বের ক্ষেত্রে আমরা দেখব তরাইনের দ্বিতীয় যুদ্ধ খুব ইম্পর্টেন্ট, 1192 এর কথা। তারপর থেকে দেখবো যে রাজত্বের হাল কিভাবে ভারতবর্ষের মানে ইতিহাসে আরবদের আগমন ঘটছে। দেখো পরবর্তী প্রশ্ন। এই প্রশ্নগুলো কিন্তু খুবই কনসেপচুয়াল, যারা বুঝতে পারোনি একটু স্লোলি শুনবে, আশা করা যায় বুঝতে পারবে। দেখো, কলিঙ্গ পুরস্কার কারা দিয়ে থাকে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। কলিঙ্গ পুরস্কার বিশ্ব ব্যাংক, ইউনেস্কো, ইউনিসেফ, ভারত সরকার। এই প্রশ্নটা অনেকেই ভারত সরকার করছো, কিন্তু ভারত সরকার হবে না বা ভারত সরকার ভাবছো। এক্ষেত্রে সঠিক আনসার হবে ইউনেস্কো। সঠিক আনসার ইউনেস্কো, সঠিক আনসার। মনে রাখবে এই ইউনেস্কো এই পুরস্কারটা দেয়। এই কলিঙ্গ বললে আমাদের যে কথাটা সবচেয়ে বেশি মনে পড়ে সেটা হচ্ছে কলিঙ্গ যুদ্ধের কথা, তাই না? আমরা পড়েছিলাম কলিঙ্গ যুদ্ধ, ব্যাটেল অফ কলিঙ্গ। 261 বিসি, 261 খ্রিস্টপূর্বাব্দে, 261 খ্রিস্টপূর্বাব্দে এই কলিঙ্গ যুদ্ধ হয়েছিল। কার কার মধ্যে? কার কার মধ্যে হয়েছিল? কার কার মধ্যে কলিঙ্গ যুদ্ধ হয়েছিল? কমেন্ট করে বলো আমাকে। একদিকে অশোক ছিল আমরা সবাই জানি, অন্য দিকেরটা তোমরা কেউ জানো না, বা তোমরা যারা অনেকেই জানো না, অনেকেই জানো। তো এই মনে রাখবে, অন্যদিকে যে ছিল তার নাম ছিল দ্বিতীয় পদ্মনাভ। অশোক ভার্সেস, অশোক ভার্সেস দ্বিতীয় পদ্মনাভ। দ্বিতীয় পদ্মনাভ এই যুদ্ধ হয়েছিল। দ্বিতীয় পদ্মনাভ ওয়াজ এ কিং অফ কলিঙ্গ, উনি কলিঙ্গের রাজা ছিলেন। এই দ্বিতীয় পদ্মনাভ এই যুদ্ধে হেরে যায়, এই যুদ্ধে হেরে যায় এবং অশোক এই যুদ্ধে জয়লাভ করে। যে নদীটার তীরে যুদ্ধটা হয়েছিল নদীটার নাম ছিল দয়া রিভার। দয়া রিভার। কলিঙ্গ যুদ্ধ কোন নদীর তীরে হয়েছিল? রিভার দয়া। তোমরা আমাকে কমেন্ট করে জানাবে এই কলিঙ্গ যুদ্ধের কথা
অশোকের কোন শিলালিপিতে উল্লেখ আছে? কলিঙ্গ যুদ্ধের কথা অশোকের কোন শিলালিপিতে উল্লেখ আছে? ঠিক, কোন শিলালিপিতে উল্লেখ আছে? এছাড়াও আমরা এই যে বিশ্ব ব্যাংক কবে প্রতিষ্ঠিত হয়েছিল, কোথায় হেডকোয়ার্টার, ইউনেস্কো কবে প্রতিষ্ঠিত হয়েছিল, কোথায় হেডকোয়ার্টার, ইউনিসেফ কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল, কবে, কোথায় হেডকোয়ার্টার, এইগুলোর উপরে আলাদাভাবে ক্লাস আনবো। দেখো পরবর্তী প্রশ্ন, না হলে ক্লাস অনেক বড় হয়ে যাবে। নিম্নের কোন দেশের সাথে ভারত, কোন দেশের সাথে বেশি সংখ্যক ভারতীয় রাজ্যের সীমানা স্পর্শ করেছে? মানে বলতে চাইছে ভারতবর্ষের রাজ্যের সাথে পার্শ্ববর্তী যে দেশ আছে কোন দেশের সাথে বেশি সংখ্যক রাজ্য টাচ করেছে? ভুটান, চীন, মায়ানমার, নেপাল। আমি চারটেরই তোমাদের ফটো দেখাবো। তোমরা ভুটানকে অবভিয়াসলি বাদ দিতে পারবে, কারণ বুঝতেই পারছো অনেক ছোট কান্ট্রি। তোমাদের কনফিউশন তৈরি হবে চীন, মায়ানমার আর নেপালের মধ্যে, আরো কনফিউশন তৈরি হতে পারে চীন আর নেপালের মধ্যে। আমরা আসি ছবিটাতে, ছবিতে আমি ক্লিয়ার করে দিচ্ছি, দেখো যে কটা স্টেটের সাথে টাচ করে আছে। দেখো ছবিটা, আবার আমরা ছবিতে আসি। আমরা প্রথমে আসি ভুটানের কথা। ভুটানটাকে তোমরা দেখতে পাচ্ছ, এই জায়গাটা সিকিমের পাশে ভুটান। এই ভুটান এটা টাচ করেছে মূলত চারটে রাজ্যকে, ভালো করে দেখো, সিকিম, সিকিম, পশ্চিমবঙ্গ, আসাম এবং অরুণাচল প্রদেশ। ছোট রাজ্য হলেও চারটে স্টেটকে টাচ করেছে। আবার ভালো করে দেখো, সিকিম, পশ্চিমবঙ্গ, সিকিম, ইয়েলো কালার দেখতে পাচ্ছ সিকিম, তার নিচে দেখো পিঙ্ক কালার পশ্চিমবঙ্গ, এদিকে দেখো আসাম দেখতে পাচ্ছ আবার ইয়েলো কালার, আর উপরে দেখো অরুণাচল প্রদেশ। এই চারটে স্টেটকে টাচ করেছে ভুটান। এবার আমরা আসি, দেখো মায়ানমার। মায়ানমার কটা স্টেটকে টাচ করেছে দেখো, এইদিকে আছে আমাদের ত্রিপুরা, এটা মিজোরাম, মণিপুর অ্যান্ড নাগাল্যান্ড। এটাও চারটি স্টেটকে টাচ করেছে মায়ানমার। এবারে আসি, দেখো আমরা চীনের ক্ষেত্রে আসি। দেখো এখানে লাদাখ তো এখন আর স্টেট নয়, তাকে বাদ দিয়ে দিলাম, তাহলে হিমাচল প্রদেশ, এখানে উত্তরাখণ্ড দুটো, সিকিম তিনটে, আর অরুণাচল প্রদেশ এটাও চারটেকে টাচ করেছে। এবারে আমরা আসি, দেখো নেপাল। নেপাল টাচ করেছে, এটা হচ্ছে উত্তরাখণ্ড, পিঙ্ক কালার দেখতে পাচ্ছ, এটা হচ্ছে উত্তরপ্রদেশ, নিচেরটা ইয়েলো কালার, একটু গ্রে কালার বিহার দেখতে পাচ্ছ, ওয়েস্ট বেঙ্গল আর সিকিম, পাঁচটাকে টাচ করেছে। তাহলে সঠিক আনসার হবে নেপাল। এটা ম্যাপ বেসড প্রশ্ন, মনে রাখবে। নেপাল পাঁচটি রাজ্যকে টাচ, সীমানা টাচ করেছে। মুখে বলে দিচ্ছি, লেখা তোমাদের দরকার নেই, তোমরা লিখে নাও, আমি আর লিখছি না। উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ এবং সিকিম। উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার, ওয়েস্ট বেঙ্গল ডব্লিউবি এবং সিকিম, এই পাঁচটা স্টেটকে টাচ করেছে। খুব ইম্পর্টেন্ট, বারবার প্রশ্নটা জিজ্ঞাসা করেছে, ডব্লিউবিসিএস প্রিলিমস এবং মেন্সেও জিজ্ঞাসা করেছে, আসন্ন যে কোনো এক্সামের জন্য ইম্পর্টেন্ট। দেখো পরবর্তী প্রশ্ন, তাহলে সঠিক আনসার আমরা পেলাম নেপাল। তোমরা যারা ভিডিওটা দেখছো, তোমাদেরকে আবারও বলছি, যাদের অবশ্যই ভালো লেগেছে ক্লাসটা, ক্লাসটা কেমন লেগেছে জানাবে, জানাতে ভুল করবে না মোটেই। আর একটা অবশ্যই লাইক দিয়ে দেবে। ভিডিও দেখার পর ভিডিও বক্সের নিচে তোমরা যে বক্স পাবে সেখানে জানাবে, আমি প্রত্যেকের কমেন্ট কিন্তু পড়ি। অনেকেই কমেন্ট করেছে, আমি প্রত্যেকেই পড়েছি। কেউ হয়তো মজা করে বলেছে স্যার আপনি পার আপনার পায়ের ব্যথা ছিল তারপর থেকে ক্লাস আসলেন না, কেউ একজন বলেছিল, দেখলাম। যাই হোক, অনেকে অনেক কথা বলেছে। দেখো আহ দেখো পরবর্তী প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট, বহুবার এসছে পরীক্ষায়, বারবার জিজ্ঞাসা করে, ভারতবর্ষের কোন রাজ্যের উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা যায়নি? যায়নি বলেছে, নিটা খেয়াল করবে। তো তোমরা প্রত্যেকেই জানো ভারতবর্ষের 8টি রাজ্যের উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা গিয়েছে। আমি ম্যাপে দেখাবো, এখানে নয়, ট্রিক্সও দেবো, ট্রিক্সটাও বলবো, ট্রিক্সটা লিখে রাখতে পারো। আমার যেটা ট্রিক্স, পরে ট্রিক্সটা বলছি, আগে উত্তরটা বলে নিই। তোমরা উত্তরটা বলো, কোন রাজ্যের উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা যায়নি? কি আনসার হবে? এটা সঠিক আনসার, ইয়েস, তোমরা ঠিকই বলেছো, মণিপুর ইজ এর রাইট আনসার। মণিপুর সঠিক আনসার। এবার তোমরা ম্যাপে ম্যাপে আমি তোমাদের দেখাচ্ছি এবং ট্রিক্সটাও বলবো। দেখো আমি একটা লাইন টেনে তোমাদেরকে দেখাচ্ছি, ম্যাপের উপর দিয়ে ঠিক মোটামুটি এই রকম জায়গা দিয়ে আমাদের কর্কট ক্রান্তি রেখা গিয়েছে।
গুজরাট, গুজরাটের ঠিক মাঝ বরাবর প্রায়, গুজরাট, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা, মিজোরাম, ত্রিপুরা, মিজোরাম। মোটামুটি হাতে এটা দেখালাম। গুজরাট, মধ্যপ্রদেশ, দেখো 8টা রাজ্যই হবে। গুজরাট, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা এবং মিজোরাম, এই 8টা রাজ্যের উপর দিয়ে তোমাকে সাজাতে দিতে পারে, ইস্ট টু ওয়েস্ট সাজাতে দিতে পারে যে পরপর সাজিয়ে লেখো। তো তোমরা এটাও জানো পশ্চিমবঙ্গের 5টি ডিস্ট্রিক্টের উপর দিয়ে আমাদের কর্কট ক্রান্তি রেখে গিয়েছে এবং ভারতবর্ষের ক্ষেত্রে 8টি। সেই 5টা ডিস্ট্রিক্টের নাম হচ্ছে নদিয়া, নদিয়া, পূর্ব এবং পশ্চিম বর্ধমান, পূর্ব এবং পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এবং পুরুলিয়া, বাঁকুড়া এবং পুরুলিয়া, এই 5টি উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা গিয়েছে। ঠিক, তো এইরকম প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসতে পারে। তোমরা যারা যারা ভিডিওটা দেখছো, ভিডিওটা কমেন্ট, সাবস্ক্রাইব এবং লাইক করবে। আমি আরো প্রশ্ন নিয়ে আসবো, প্রশ্নের বিস্তারিত আরো ব্যাখ্যা দেব। আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না। আরো প্রশ্নের এখান থেকে অনেক কিছু বলা যায়, অনেক ট্রিক্স আমি তোমাদেরকে দেবো, ট্রিক্সটা একটু শুনে রেখে দাও। এই যে ট্রিক্সটার কথা বলছিলাম, ট্রিক্সটা হচ্ছে এরকম একটা গল্প ছিল। একজন গুরু তার শিষ্যের সাথে মাছ ধরতে গেছে, কিন্তু কোনো রকম ভাবে সে সামলাতে পারে না মাছ দেখলে। ম্যাপে আমরা বলছি, তাকে ট্রিক্সটা লিখে নাও। গুরু মাছ ধরতে ঝাঁপ দিল। আচ্ছা, আমরা ম্যাপে ইউজ করছি, ম্যাপে গিয়ে বলছি, ম্যাপে গিয়ে ট্রিক্সটা লিখছে, আর বুঝতে সুবিধা হবে। দেখো, গুরু মাছ ধরতে ঝাঁপ দিল, ট্রিক্সটা লিখি, গুরু মাছ ধরতে ঝাঁপ দিল ত্রিপুরা এবং মিজোরামে। গুরু মাছ ধরতে ঝাঁপ দিল ত্রিপুরা এবং মিজোরামে। এবারে ট্রিক্সটা মেলাচ্ছি, দেখো, গুরুর গ আছে অর্থাৎ গুজরাট, র আছে অর্থাৎ রাজস্থান। আচ্ছা, আমি রাজস্থান কি স্কিপ করে দিয়েছিলাম? সবাই মন দিয়ে শুনবে, রাজস্থান কি স্কিপ করে দিয়েছিলাম? রাজস্থানও হবে। গুরু গ, র হচ্ছে রাজস্থান, রাজস্থানকে টাচ করবে। মধ্যপ্রদেশ মাঝখান দিয়ে যাবে প্রায়, মাছ। ছ হচ্ছে ছত্তিশগড়, ধরতেটা বাদ যাবে। ঝ হচ্ছে ঝাড়খণ্ড, ঝাপ, ছাপ নয় ঝাপ, ঝাপ দিল, ঝাপ। ঝ মিন্স ঝাড়খণ্ড, প মিন্স পশ্চিমবঙ্গ, কোথায় কোথায়? ত্রিপুরা এবং মিজোরামে। এইভাবে কিন্তু আমরা মনে রাখতে পারি। প্রত্যেকটা প্রশ্নের ট্রিক্স এভাবে আমরা আনবো এবং তোমাদেরকে ইজিলি চাইবো সেটাকে বোঝাতে। ঠিক, তোমরা প্রতিদিন মাঝে মাঝে ক্লাসগুলোকে ফলো করবে এবং খুব তাড়াতাড়ি তোমাদের সাথে নেক্সট ক্লাসে আবার দেখা হবে। আজকে এই পর্যন্ত, খুব মন দিয়ে পড়াশোনা করো, আর সামনে তো অনেকগুলো পরীক্ষা আসছে এবং চাকরি পেতেই হবে, এই উদ্দেশ্য নিয়ে কিন্তু লড়াই করাটা জরুরি। আজকে এই পর্যন্তই ছাড়লাম, পরে আবার তোমাদের সাথে দেখা হবে। ধন্যবাদ।